হ্যালো ভিউয়ার্স, আজকের সিনেমার গল্পটা আপনাদের শোনাতে চলেছি। তার নাম রাজ। এটা একটা প্যারানর্মাল মিস্ট্রি আর থ্রিলার মুভি। গল্পের শুরুতে দেখানো হয় উটি শহরের একটি সুন্দর জঙ্গলে কলেজের কিছু স্টুডেন্টরা পিকনিক করতে এসেছে। তারা এনজয় করছিল আর হাসি তামাশা করতে করতে নিশা ও তার বয়ফ্রেন্ড রোহিত জঙ্গলের ভিতর চলে যায়। নিশা রোহিতের সাথে মজা করতে গিয়ে এক জায়গায় লুকিয়ে পড়ে। আর তখন সে একটি মেয়ের কান্নার শব্দ চিৎকার শুনতে পায় সেখানে। আশেপাশে পরিবেশ ভারী হয়ে ওঠে আর নিশাও চিৎকার করে ওঠে। এর পরের দৃশ্যে দেখা যায় নিশাকে হাসপাতালের বেডে পাগলের মতো পলা বকছে। ডাক্তাররা ইঞ্জেকশন ওষুধ দিয়েও তাকে শান্ত করতে পারছে না। পুলিশ এই শহরের একজন পরিচিত অধ্যাপক, যার নাম অগ্নিস্বরূপ, যিনি সুপারন্যাচারাল বিষয়ে চর্চা করেন, তাকে নিয়ে আসে। কারণ তাদের কাছে নিশার কেসটা অন্যরকম লাগছিল। প্রফেসর স্বরূপ এসে দেখে নিশা অদ্ভুত আওয়াজে চিৎকার করছে আর বলছে তাকে আমি পেয়ে ছাড়বো, তাকে আমি নিয়ে যাব, কেউ আমাকে বেঁধে রাখতে পারবে না। প্রফেসরকে নিশার বয়ফ্রেন্ড রোহিত বলে নিশাকে যখন সে পায়, নিশা একদম কথা বলছিল না। হঠাৎ করেই হিংস্রভাবে তার উপর ঝাঁপিয়ে পড়ে, তার ঘাড় মটকাতে চায়। এরই মধ্যে তার বন্ধুরা সেখানে চলে আসে আর সবাই মিলে জবরদস্তি করে নিশাকে হাসপাতালে নিয়ে আসে। এরপর থেকেই নিশা অদ্ভুত আচরণ করছে। প্রফেসর স্বরূপ রোহিতকে নিয়ে জঙ্গলে আসে, যেখানে রোহিত নিশাকে পেয়েছিল। জঙ্গলে সেই জায়গাটা ঘন গাছপালায় ঘেরা, অন্ধকার আর নিস্তব্ধ, পরিবেশটাই কেমন গা ছমছম করার মতো। এগুলো দেখে প্রফেসর স্বরূপ বলেন নিশার উপর প্রেতাত্মা ভর করেছে। এর মধ্যে খবর আসে নিশা মারা গেছে। তিনি বলেন এই প্রেতাত্মা কোনো উদ্দেশ্যে জেগে উঠেছে এবং তার উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত সে পৃথিবী ছেড়ে যাবে না। এরপর গল্পটি মুম্বাইতে একটি বিজনেস পার্টিতে চলে যায়, যেখানে আমরা সঞ্জনা ধনরাজ এবং আদিত্য ধনরাজকে দেখি। তারা হাজব্যান্ড ওয়াইফ। যেখানে আদিত্য তার বিজনেস নিয়ে এত ব্যস্ত থাকে যে সে তার স্ত্রী সঞ্জনাকে সময় দেয় না। তাছাড়া সঞ্জনার এটাও অভিযোগ যে আদিত্য তাকে আগের মতো ভালোবাসে না। সঞ্জনা আদিত্যের অবহেলায় ডিপ্রেশনে ভোগে আর ঘুমের ট্যাবলেট নেয়। আদিত্য সঞ্জনার কোনো কথা শুনতে আগ্রহী নয়। তার বিদেশি ক্লায়েন্টদের সাথে মিটিং আছে। সঞ্জনা রাগ করে আদিত্যের পকেট থেকে গাড়ির চাবি ছিনিয়ে নেয় এবং পার্টি ছেড়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। সে যখন দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিল, হঠাৎ সে তার কানে একটি আওয়াজ শুনতে পায়, কেউ তার নাম ধরে ডাকে। সঞ্জনা গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তবে অলৌলিকভাবে সে দুর্ঘটনা থেকে বেঁচে যায়। জ্ঞান ফিরে আসলে সঞ্জনা আদিত্যকে বলে তাদের তালাক নিয়ে নেওয়া উচিত। তবে আদিত্য সঞ্জনা অ্যাক্সিডেন্টের পর তার কাছে ফির হয় যে সে সঞ্জনাকে হারাতে পারত। সে তার ভুল বুঝতে পারে, তাদের সম্পর্কটাকে আরেকবার সুযোগ দেওয়া অনুরোধ করে সঞ্জনাকে। সে তাকে নিয়ে কিছু সময় একসাথে থাকতে চায়। আর সঞ্জনাও তাদের ব্যর্থ বিয়েটাকে বাঁচাতে উটিতে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যেখানে তাদের প্রথম ভালোবাসা শুরু হয়েছিল। উটিতে এসে তারা তাদের বাংলোতে উঠে ও থাকতে শুরু করে। সঞ্জনা আদিত্যের সাথে আন্তরিক হয়ে উঠতে পারছে না, তাকে কিছু সময় দিতে বলে। একদিন সঞ্জনা রাতে আদিত্যের সাথে একই বেডে বসেছিল, তার ঘুম আসছিল না। জানালার কাছে গিয়ে দাঁড়ায়, সে শুনতে পায় সেই ডাকটা। সে দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসে। একটা মেয়ের কান্নার শব্দ ও চিৎকার শুনতে পায়। সে জঙ্গলের মধ্যে চলে যায়। ওদিকে আদিত্য বিছানায় সঞ্জনাকে না পেয়ে তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। আর সে সঞ্জনাকে খুঁজে পায়, তাকে ঘরে নিয়ে আসে। আদিত্যকে সঞ্জনা সব খুলে বলে। সে ভীষণ ভয় পেয়েছে। আদিত্য তাকে শান্ত হতে বলে। সঞ্জনা ঘুমের ট্যাবলেট নিয়ে খেতে। আদিত্য তাকে বারণ করে আর বলে সঞ্জনা এই জন্যই এইসব হ্যালোসিনেশন দেখছে, সে ঘুমের ট্যাবলেট খায়। তবে সঞ্জনা তাকে বলে আদিত্য যখন তার সাথে ছিল না, সে নিজেকে এভাবেই সামলাতো ঘুমের ট্যাবলেট খেয়ে। আদিত্যদের এখানে একটা হোটেল আছে, যেটা পরিচালনা করে তার বান্ধবী প্রিয়া ও তার হাজবেন্ড। আদিত্য তাদের সাথে গিয়ে দেখা করে, সবকিছু খুলে বলে তাদের। তারা আদিত্য সঞ্জনা পুরনো বন্ধু। তারা জানতো আদিত্য সঞ্জনা দুজন দুজনকে কতটা ভালোবেসে বিয়ে করেছে। আদিত্য বলে ভুলটা তারই। তারা আদিত্যকে বলে তারা সঞ্জনাকে মানাতে আদিত্যের সাহায্য করবে। ওদিকে সঞ্জনা ঘরের মধ্যে বেশ কিছু অস্বাভাবিক অনুভূতি লক্ষ্য করে, প্যারানর্মাল বিষয় দেখে। সে আরও জানতে পারে যে তাদের সার্ভেন্ট রবার্ট ঘরের মধ্যেও জঙ্গল থেকে অদ্ভুত সব শব্দ শুনতে পেত। আর এইসব শুনে সে পাগলের মতো হয়ে যায়। একদিন ঘর থেকে হারিয়ে যায়। 8 মাস হয়ে গেছে সে হারিয়ে গেছে। আদিত্য সেটা জানে। সঞ্জনা তার সমস্যাগুলো তার বন্ধু পিয়ার সাথে গিয়ে শেয়ার করে। পিয়া সঞ্জনাকে প্রফেসর স্বরূপের সাথে দেখা করতে নিয়ে আসে। সবকিছু শুনে প্রফেসর স্বরূপ তাদের সাথে সঞ্জনার বাংলোতে আসে। কিছুক্ষণ ঘরের মধ্যে এদিক ওদিক দেখার পর তিনি বলেন বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি থাকতে পারে। সেটা জানার জন্য ঘরে কিছু মন্ত্রপাঠ করে লেবু রেখে যায়। বলেন লেবুটি যদি সন্ধ্যা হতে হতে লাল হয়ে যায়, তবে বুঝতে হবে সত্যি আত্মার উপস্থিতি আছে এই ঘরে। আর তাই হয়। সঞ্জনা ভীষণ ভয় পেয়ে যায়। সে আদিত্যের কাছে আসে। আদিত্য হোটেলে একটা মিটিংয়ে ছিল।
সঞ্জনা ভয়ে কান্না করতে করতে আদিত্যকে সব খুলে বলে, কিন্তু আদিত্য বিশ্বাস করে না। আর এভাবে মিটিংয়ের মাঝখানে এইসব তার কাছে যে বিরক্তও লাগে। সে গিয়ে প্রফেসর স্বরূপের উপর চিল্লাচিল্লি করে, বলে তিনি সঞ্জনাকে ভুলভাল বুঝিয়েছে, এসব আত্মাভূত কিছুই নেই। এই খবর উঠে শহরের নিউজ পেপারে চলে আসে। আদিত্যের বাবা বিষম রেগে যায়। তারা স্বনামধন্য ব্যবসায়ী, তাদের রেপুটেশনের উপর প্রভাব পড়বে। তিনি আদিত্যকে মুম্বাই ডেকে পাঠায় ক্লায়েন্টের সাথে মিটিং আছে বলে। তারা মুম্বাই যাওয়ার জন্য রওনা হয়। ওদিকে প্রিয়া গিয়ে প্রফেসর স্বরূপকে জানায় সঞ্জনা তার কাছে ক্ষমা চেয়েছে আদিত্যের আচরণের জন্য। প্রফেসর স্বরূপ বলেন তাদেরকে এই আত্মা যেতেই দেবে না। আর তাই হয়, রাস্তায় ভূমিধসের কারণে বন্ধ হয়ে যায়। ওদিকে আদিত্যকে যেতেই হবে, তাই সে সঞ্জনাকে বুঝিয়ে তাকে রেখে অন্য একটা ঘন জঙ্গলের মধ্য দিয়ে দীর্ঘ রাস্তা দিয়ে বেরিয়ে পড়ে। আদিত্য চলে যাওয়ার পর সঞ্জনা বাসায় একা, তাই প্রিয়া তাকে তার সাথে নিয়ে যেতে চায়। তবে সঞ্জনা জোর করে বাসায় একা থেকে যায়। সে প্রেতাত্মাটা সামনাসামনি হতে চায়, সে কি চায় তা জানতে চায়। রাতে এই প্রেতাত্মাটা সঞ্জনাকে ভয় দেখাতে থাকে। একটা সময় সঞ্জনা প্রেতাত্মাকে আয়নায় দেখতেও পায়। সে ভয় পেয়ে দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসে। বলতে থাকে তার ঘর থেকে সে প্রেতাত্মাকে বের করিয়ে ছাড়বে। পরের দৃশ্যে আমরা দেখি তারা প্রফেসর স্বরূপের সাথে গিয়ে কথা বলছে। তারা তিনজন মিলে জঙ্গলে আসে, সেই জায়গায় যেখানে নিশাকে আক্রমণ করা হয়েছিল। আর সঞ্জনা যায় প্রেতাত্মাটার সাথে একলা কথা বলতে। তবে সে কথা বলতে পারে না। সেখানে সে একটা পিস্তল খুঁজে পায়। তারা জানতে পারে যে এই পিস্তলটা কর্নেল অর্জুন মালিকের নামে, যিনি একজন অবসরপ্রাপ্ত কর্নেল। তারা কর্নেলের বাড়িতে যায়। তাকে আত্মা মেয়েটি খুনি বলে সন্দেহ করে, কিন্তু কর্নেলের সাথে কথা বলে জানতে পারে যে আত্মাটি আসলে তার নিজের মেয়ে মালিনী, যে মানসিকভাবে অসুস্থ ছিল এবং বেশ কয়েকবার মানসিক হাসপাতাল থেকে পালিয়েছিল। শেষবার তার এই পিস্তল নিয়ে পালিয়ে গিয়েছিল। তিনি অনেক খোঁজাখুঁজি করে, মালিনীকে খুঁজে পায় না। এই পিস্তল আর তাদের কথা শুনে আর বুঝতে বাকি থাকে না যে মালিনী মারা গেছে আর এই আত্মাটা মালিনীরই। অধ্যাপক স্বরূপের পরামর্শ অনুযায়ী আত্মাটা কি চায় তা জানতে সঞ্জনা একটা তন্ত্রমন্ত্রের কিতাব নিয়ম অনুযায়ী গভীর রাতে ঘরের মধ্যে বসে একলা পড়তে থাকে আর আত্মাটাকে ডাকতে থাকে। একটা সময় মালিনীর আত্মা এসে সঞ্জনার উপর ভর করে। এর মধ্যে আদিত্য ফিরে আসে। তাকে দেখে সঞ্জনা দেহে থাকা মালিনীর আত্মা আদিত্যের সাথে ক্লোজ হতে চায়। তাকে কিছু কথা বলে। আদিত্যের সন্দেহ হয়ে যায়। সে সঞ্জনাকে ধাক্কা মেরে ফেলে দেয়। তখনই এক ঝলকের জন্য মালিনীর চেহারা ভেসে ওঠে। তবে মালিনীর আত্মা সঞ্জনা দেহ ছেড়ে বেরিয়ে যায়। আর আদিত্য বলে ওঠে, তুমি তো মারা গেছো। সঞ্জনা অবাক হয়ে পড়ে। সে আদিত্যকে বলে সে তার কাছ থেকে কি লুকিয়েছে সব খুলে বলতে। আদিত্য বলতে শুরু করে তাদের বিয়ের কিছু মাস পর সে হোটেলের কাজে এখানে আসে। একদিন ঝড়ের রাতে মালিনী আশ্রয় চাইতে আসে। আদিত্য তাকে রাতটা এখানে থাকতে বলে। তবে রাতে মালিনীকে খোলামেলা অবস্থায় দেখে সে নিজেকে আর সামলাতে পারে না। তারা ইন্টিমেট হয়ে পড়ে। আর এভাবেই তাদের সম্পর্কের শুরুও চলতে থাকে। একদিন সঞ্জনা যখন তাকে ফোন করে, মালিনী তার সাথে ছিল। ফোন ছেড়ে দেওয়ার পর মালিনী আদিত্যকে বলে সঞ্জনাকে তাদের সম্পর্কে বলতে, কিন্তু আদিত্য মানা করে দেয়। শুরু হয় মালিনীর পাগলামি। সে সঞ্জনার ফটো জ্বালিয়ে দেয়। আদিত্যকে ঘর থেকে বের করে দেয়। সে বারবার আদিত্যের কাছে চলে আসে, তাকে মানাতে চায়, সঞ্জনাকে তালাক দিতে বলে এবং তাকে মেনে নিতে বলে। আদিত্য মালিনীকে বলে তাদের এই সম্পর্ক কখনো শারীরিক ছাড়ার কিছুই ছিল না। সঞ্জনা তার ওয়াইফ, সে সঞ্জনাকে ভালোবাসে। ক্ষুব্ধ মালিনী আদিত্যের সামনে তার মাথায় গুলি করে আত্মহত্যা করে। আদিত্য ভাবতেই পারেনি মালিনী এমন কিছু করবে। আদিত্য বলে পুলিশকে সে কি বলতো, আর পুলিশ তাকে বিশ্বাস করতো না। আর কিছু না ভেবে সে তার কাজের লোক রবার্টের সাহায্যে মালিনীর দেহটি বাংলোর পেছনে জঙ্গলে পুঁতে দেয় আর পিস্তলটাও ফেলে দেয়। এসব শুনে সঞ্জনার রাগে আদিত্য তাকে ধোকা দিয়েছে, সে ঘর থেকে বেরিয়ে যায়। আর প্রিয়াকে গিয়ে সব কিছু খুলে বলে। প্রিয় সঞ্জনাকে বলে তাকে আদিত্যের কাছে আর না যেতে। অধ্যাপক স্বরূপ সেখানে ছিলেন। তিনি সঞ্জনাকে বলে যে মালিনীর আত্মা এটাই চায়, কারণ একজন স্ত্রী মঙ্গলসূত্র ঢাল হয়ে স্বামী রক্ষা করে। সঞ্জনা আদিত্যকে ছেড়ে দিলেই মালিনী আদিত্যকে পরকালে তার সাথে নিয়ে যেতে পারবে। মালিনী আদিত্যের ক্ষতি করার আগে তাদের আদিত্যকে গিয়ে বাঁচানো উচিত। সঞ্জনাকে একজন ওয়াইফ হিসাবে নয়, মানবিক মানুষ হিসাবে এটা করতে হবে। সঞ্জনা আদিত্যের কাছে আসে এবং বলে যে মালিনী আত্মার কাছ থেকে তাকে বাঁচানোর জন্য সে এসেছে এবং তাকে মুম্বাই পৌঁছিয়ে দিতে পারলে তার দায়িত্ব শেষ হবে। আদিত্য তার কথা বিশ্বাস করে। তারা দুজন বেরিয়ে পড়ে। তারা চলে যাওয়ার পর সঞ্জনা, প্রিয়া, অধ্যাপক স্বরূপ বাংলায় পৌঁছায়, যেখানে কাজের মহিলা তাদেরকে বলে যে আদিত্য সঞ্জনার সাথে বেরিয়ে গেছে। তাদের আর বুঝতে বাকি থাকে না যে মালিনীর ছদ্মবেশী আত্মা আদিত্যকে নিয়ে গেছে
এবং তারা গাড়ির পিছনে ছুটে যায়। ওদিকে আদিত্য গাড়ি চালাচ্ছিল। মালিনী ছদ্মবেশী আত্মা একপাশ হয়ে বসেছিল। আদিত্য তাকে সঞ্জনা মনে করে বারবার মানাতে চাচ্ছে। আর যখনই মালিনী ছদ্মবেশী আত্মা তার দিকে ফিরে তাকা, আদিত্য তার বীভৎস চেহারাটা দেখে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর গাড়ি পাহাড় থেকে নিচে পড়ে যায়। আদিত্যকে হাসপাতালে ভর্তি করানো হয় এবং সে কোমায় চলে যায়। অধ্যাপক স্বরূপ বলেন, আদিত্যকে বাঁচাতে হলে মালিনীর শবদাহ পোড়াতে হবে, যাতে সে পৃথিবী থেকে মুক্তি পেয়ে পৃথিবী ছেড়ে চলে যায়। সঞ্জনা, প্রিয়া এবং প্রফেসর স্বরূপ মালিনীর দেহটি পুড়িয়ে ফেলার জন্য জঙ্গলের মধ্যে আসে। প্রফেসর স্বরূপ মৃতদেহটিকে খুঁজে বের করার জন্য একটা ছোট্ট সুতায় বাঁধা লেবু ব্যবহার করেন। মৃতদেহটি ঠিক যেখানে পুঁতা আছে সেখানে পৌঁছালে লেবুটি লাল হয়ে যাবে। আর সেটাই হয়, একটা জায়গায় গিয়ে লেবুটি লাল হয়ে যায়। তারা মৃতদেহটিকে খুঁজে পায়। তারা খুঁড়তে শুরু করে, মৃতদেহটি বের করে মাটির নিচ থেকে। অধ্যাপক স্বরূপ গাড়ি থেকে পেট্রোল আনতে যায়, কিন্তু মালিনীর আত্মা তাকে মেরে ফেলে, তার দেহে ভর করে। প্রফেসর স্বরূপ সঞ্জনাকে পেট্রোল ভর্তি ক্যানটি এনে দেন। হঠাৎই প্রফেসর স্বরূপ একটি কোদাল দিয়ে প্রিয়া ও সঞ্জনাকে আক্রমণ করে বসে। প্রিয়াকে একপাশে ছিটকে ফেলে সঞ্জনাকে মারার জন্য তাড়া করতে থাকে। সঞ্জনা দৌড়তে থাকে এবং সে জঙ্গলের মধ্যে একটা জায়গা তাদের বৃদ্ধ চাকর রবার্টটি মৃতদেহটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখে। সঞ্জনা দৌড়তে দৌড়তে গাড়িতে গিয়ে ওঠে। গাড়িটি চালিয়ে অধ্যাপক স্বরূপকে ধাক্কা মেরে দূরে ফেলে দেয়। এবার সঞ্জনা গাড়ি থেকে ক্যানে পেট্রোল ভরে নিয়ে মালিনী মৃতদেহটিকে দিয়ে দৌড়ায় এবং শেষ পর্যন্ত সেই মৃতদেহটিতে আগুন ধরিয়ে দেয়। ওদিকে প্রফেসর স্বরূপও সঞ্জনাকে ধরতে গিয়ে আগুনে ভস্মীভূত হয়ে যায়। আর ওদিকে আমরা দেখতে পাই যে হাসপাতালে আদিত্যের জ্ঞান ফিরে আসে। আস্তে আস্তে আদিত্য ঠিক হয়, সুস্থ হয়ে ওঠে। সঞ্জনা তার পাশে থাকে, তাকে মাফ করে দেয়। আর সঞ্জনা আর আদিত্যের মিলনের মধ্য দিয়ে গল্পটা শেষ হয়।